11 সেপ্টেম্বর 2001 নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো যখন আগ্নেয়গিরির মতো জ্বলছিল, পুরো বিশ্ব তখন শোকে পাথর। কিন্তু সেই ধোঁয়া আর ধ্বংসস্তূপ থিতু হওয়ার আগেই পেন্টাগনের বদ্ধ করে লেখা হচ্ছিল এক ভয়ঙ্কর নীল নকশা। টুইন টাওয়ারের ধুলো তখনও মাটিতে মেশেনি, অথচ হোয়াইট হাউসের গোপন নথিতে ওসামা বিন লাদেনের চেয়েও বড় টার্গেট হয়ে উঠল একটি মাত্র নাম: সাদ্দাম হোসেন। Saddam Hussein. Saddam Hussein. Saddam Hussein. Saddam Hussein. Saddam Hussein was a bad guy, right? بسم الله الرحمن الرحيم. ইতিহাসের কাঠগড়ায় আজও দাঁড়িয়ে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড। তাদের কাছে সাদ্দাম কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের তেলের সিন্দুকের চাবিকাঠি এবং মার্কিন ডলারের একাধিপত্যের পথে সবচেয়ে বড় কাঁটা। ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির মঞ্চায়ন হল 2003 সালের 5 ফেব্রুয়ারি। জাতিসংঘের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বিশ্বকে দেখালেন একটি ছোট কাচের শিশি। সারা পৃথিবীকে ভয় দেখিয়ে তিনি দাবি করলেন সাদ্দামের কাছে আছে অ্যানথ্রাক্স আর গণবিধ্বংসী মরণাস্ত্র, যা মাত্র 45 মিনিটে ইউরোপের যে কোনো শহরকে শ্মশান করে দিতে পারে। কিন্তু পর্দার আড়ালের সত্যটা ছিল আরও বিভৎস। সিআইএ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্সের টেবিলে তখন গোপন রিপোর্ট চিৎকার করে বলছিল, এগুলো সব মিথ্যা, সাদ্দামের কাছে কোনো মরণাস্ত্র নেই। অথচ সেই সত্যকে টুটি চেপে ধরে গিলে ফেলা হলো। কেন? কারণ লক্ষ্য গণতন্ত্র ছিল না, লক্ষ্য ছিল বাগদাদের মাটির নিচের কালো সোনা বা তেল। ইতিহাসের সেই অভিশপ্ত তারিখ 20 মার্চ 2003। মাঝরাতে যখন বাগদাদ ঘুমাচ্ছিল, তখন আকাশ থেকে নেমে এলো মার্কিন মিসাইলের বৃষ্টি, যার নাম দেওয়া হলো অপারেশন ইরাকি ফ্রিডম। কিন্তু স্বাধীনতা তো না, সেই রাতে শুরু হয়েছিল একটি স্বাধীন দেশ লুণ্ঠনের মহা উৎসব। একটি সাজানো মিথ্যার উপর দাঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো 5000 বছরের পুরনো এক সভ্যতাকে। আমেরিকানরা বলছিল তারা গণতন্ত্র দিতে এসছে, অথচ বাগদাদের রাস্তায় তারা রেখে গেল লাশের স্তূপ। গণতন্ত্রের জন্য 5000 বছরের পুরনো মেসোপটেমিয়া সভ্যতাকে ধূলিসাৎ করা হলো। সেই গণতন্ত্রের স্বাদ কি ইরাকিরা পেয়েছিল, নাকি তারা পেয়েছিল স্রেফ রক্ত আর বারুদের গন্ধ? 2002 সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর একটি গোপন নথি, যা ইতিহাসে ডাউনিং স্ট্রিট মেমো নামে পরিচিত, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে আমেরিকানরা যুদ্ধের জন্য মরিয়া এবং তারা তথ্যগুলোকে নিজেদের মতো করে সাজাচ্ছে। তৎকালীন মার্কিন মিডিয়া, বিশেষ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, জুডিথ মিলারের মাধ্যমে এমন সব রিপোর্ট প্রকাশ করতে থাকে যে সাধারণ মানুষকে বিশ্বাস করতে তারা বাধ্য করে যে সাদ্দাম হোসেনের কাছে পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম আছে। 7 সেপ্টেম্বর 2002 মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আর ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্যাম্প ডেভিডে বসে একমত হলেন সাদ্দামকে ক্ষমতা থেকে সরাতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য তো একটা বাহানা দরকার। সেই বাহানা তৈরি হলো ঠিক তার পরদিন, 8 সেপ্টেম্বর। পৃথিবী বিখ্যাত পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের পাতায় বোমা ফাটালেন সাংবাদিক জুডিথ মিলার। তিনি দাবি করলেন ইরাক হাজার হাজার স্পেশালাইজড অ্যালুমিনিয়াম টিউব কিনছে, যা দিয়ে তৈরি করা হবে পারমাণবিক বোমা। অথচ পুরো দাবিটাই ছিল একটি সাজানো নাটক। মজার ব্যাপার হলো, এই খবর ছাপার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্যান্ডোলিটসা রাইস CNN এর পর্দায় এসে ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন। তিনি সরাসরি বললেন, আমরা চাই না যে সাদ্দামের পারমাণবিক অস্ত্র থাকার চূড়ান্ত প্রমাণটা আমাদের উপর পারমাণবিক বোমার বিশাল মেঘ হয়ে আছড়ে পড়ুক। তার এই একটি বাক্য পুরো আমেরিকার মানুষের বুকে কাঁপুনি ধরিয়ে দিল। যুদ্ধের আসল উদ্দেশ্য যে অস্ত্র ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 2002 সালের 23 জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে তার কর্মকর্তাদের গোপন বৈঠকের নথি, যা ইতিহাসে ডাউনিং স্ট্রিট মেমো নামে ফাঁস হয়। সেখানে পরিষ্কার লেখা ছিল, দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড ফ্যাক্ট ওয়ার বিং ফিক্সড অ্যারাউন্ড দ্য পলিসি, অর্থাৎ গোয়েন্দা তথ্যগুলোকে যুদ্ধের নীতির সাথে মিলিয়ে জোড়াতালি দেওয়া হচ্ছিল। আমেরিকার CBS নিউজ এবং ব্রিটেনের BBC তখন প্রতিদিন সাদ্দামকে একজন মার্ডার হিটলার হিসেবে প্রচার করছিল। এমনকি 2003 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার একটি ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ করে, যার বেশিরভাগ অংশই ছিল একজন ছাত্রের ইন্টারনেটে পাবলিশ করা 15 বছর পুরনো থিসিস থেকে কপি পেস্ট করা।
সংবাদ মাধ্যমগুলো যাচাই ছাড়াই একে দ্য ট্রজি রিজিয়ার হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। 2003 সালের 17 মার্চ প্রেসিডেন্ট বুশ সাদ্দামকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। Events in Iraq have now reached the final days of decision. Saddam Hussein and his sons must leave Iraq within 48 hours. বিশ্বজুড়ে তখন প্রতিবাদে ফেটে পড়ে প্রায় 1.5 কোটি মানুষ। লন্ডনের রাস্তায় 2 মিলিয়ন মানুষ মিছিলে যোগ দেয়, যার হেডলাইন ছিল নট ইন আওয়ার নেম। কিন্তু সব প্রতিবাদ তুচ্ছ হয়ে যায় 20 মার্চ। ভোরের আলো ফোটার আগেই সিএনএনের লাইভ কভারেজে দেখা যায় বাগদাদের দিগন্তে একের পর এক বিস্ফোরণ। দ্য গার্ডিয়ানের পরদিন সকালের হেডলাইন ছিল বাগদাদ আন্ডার দ্য হামার। শুরু হয় এক স্বাধীন রাষ্ট্রের পতন এবং ইতিহাসের পাতায় এক অন্ধকারের সূচনা। প্রথম কয়েক দিনেই বাগদাদের উপর বর্ষিত হলো প্রায় 30,000 টন বিস্ফোরণ। সেই প্রচণ্ড বিস্ফোরণে মেসোপটেমিয়ার মাটির নিচে থাকা 5,000 বছরের প্রাচীন নিদর্শনগুলো চুরমার হয়ে গিয়েছিল। যুদ্ধের সেই চরম বিশৃঙ্খলার সুযোগে লুণ্ঠিত হলো ইরাক ন্যাশনাল মিউজিয়াম। প্রায় 15,000 অমূল্য ঐতিহাসিক সম্পদ ট্রাক বোঝাই করে পাচার হয়ে গেল বিশ্বের কালোবাজারে। পুড়িয়ে ছাই করে দেওয়া হলো ন্যাশনাল লাইব্রেরির কয়েক লাখ বিরল পাণ্ডুলিপি। ইউনেস্কো একে বলেছিল মানবজাতির ইতিহাসের উপর শ্রেষ্ঠতম আঘাত। কিন্তু স্থাপনা ধ্বংসের চেয়েও ভয়াবহ ছিল প্রাণের বিনাশ। হিসাব মতে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় 10 লাখ নিরপরাধ মানুষ। তাদের অপরাধ কি ছিল? তারা ছিল মার্কিন ডিক চেনি আর রামসফেল্ডের ক্ষমতা আর তেলের রাজনীতির বলি। গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোম ব্যবহার করে শহরগুলোতে বৃষ্টির মতো আগুন ঝরানো হয়েছে, যাতে রেহাই পায়নি নারী কিংবা শিশু। ফল্লুজা শহরের রাস্তায় রাস্তায় তখন কেবল লাশের স্তূপ আর পচা লাশের গন্ধ। শিশুদের কান্না তখন চাপা পড়ে গিয়েছিল আধুনিক ট্যাঙ্কের চাকার শব্দে। রেড ক্রসের রিপোর্টে উঠে আসে হাজার হাজার ইরাকি শিশুকে পঙ্গু করে দেওয়া হয়েছিল সেই অন্ধযুদ্ধে। যুদ্ধের সেই বিভীষিকার কেন্দ্রবিন্দু হয়ে উঠল আবু গরিব কারাগার। যে কারাগার একসময় সাদ্দামের বন্দিশালা ছিল, সেখানেই মার্কিন সেনারা রচনা করল আধুনিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। 2004 সালে যখন সেখান থেকে ছবিগুলো ফাঁস হলো, সারা বিশ্ব শিউরে উঠল। সেখানে বন্দীদের নগ্ন করে কুকুর লেলিয়ে দেওয়া হতো, ইলেকট্রিক শক দিয়ে তাদের শরীর পুড়িয়ে ফেলা হতো। লিন্ডি ইংল্যান্ড আর চার্লস গ্র্যানারের মতো মার্কিন রক্ষীরা মৃত বা যন্ত্রণায় কাতরানো বন্দীদের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলত, যেন তারা কোনো মানুষ নয় বরং শিকার করা পশু। বন্দীদের জোর করে মলমূত্র খাইয়ে দেওয়া হতো, চালানো হতো পৈশাচিক যৌন নির্যাতন। এই যুদ্ধের খরচ কত ছিল? অঙ্কটা ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, প্রায় $3 ট্রিলিয়ন। অথচ যুদ্ধের শেষে কি পাওয়া গেল? বুশ প্রশাসন যে মরণাস্ত্র বা WMDর কথা বলে যুদ্ধে নেমেছিল, তন্ন তন্ন করে ইরাকের প্রতিটি বালকণা খুঁজেও সেই মরণাস্ত্রের দেখা পাওয়া যায়নি। 2004 সালের ডুয়েলফার রিপোর্টে মার্কিন সরকার নিজেই স্বীকার করতে বাধ্য হলো ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। 8 বছর 8 মাস এবং 8 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে আমেরিকা যা পেয়েছিল We want to keep the oil. $45 million a month. Keep the oil. তা হলো স্রেফ তেলের খনির নিয়ন্ত্রণ। আর ইরাকিরা যা পেয়েছিল তা হলো একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা দেশ। যে দেশ একসময় মধ্যপ্রাচ্যের গর্ব ছিল, সেই মেসোপটেমিয়ার নদীগুলো তখন বয়ে আনছিল শুধু মানুষের রক্ত আর বারুদের ছাই। একটি সাজানো মিথ্যার মূল্য দিতে হয়েছিল একটি আস্ত সভ্যতাকে সমাহিত করে। 2003 সালের 1 মে। Fellow Americans, major combat operations in Iraq have ended. In the Battle of Iraq, the United States and our allies মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনের ডেক থেকে প্রেসিডেন্ট জর্জ W. বুশ যখন মিশন অ্যাকমপ্লিশড ব্যানার তলে দাঁড়িয়ে প্রধান যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন, তখন বিশ্বজুড়ে মিশ্র এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আরব বিশ্বের প্রতিক্রিয়া ছিল আরও ক্ষুব্ধ। আরব লীগের পক্ষ থেকে এই যুদ্ধকে আধুনিক কালের উপনিবেশবাদ হিসাবে আখ্যা দেওয়া হয়। পশ্চিমা বিশ্বের ভেতরেও প্রতিবাদের ঝড় থামেনি। লন্ডনের হাইড পার্কে এবং ইতালির রাস্তায় লাখ লাখ মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানায়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক রিপোর্টে আবু গরিব কারাগার এবং ফল্লুজার বেসামরিক হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ তুলে ধরে একে মারাত্মক যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করে। এই যুদ্ধের খতিয়ান ছিল ভয়াবহ। $3 ট্রিলিয়ন বিশাল ব্যয়ের বিপরীতে বিশ্ব পেয়েছে এক অস্থিতিশীল মধ্যপ্রাচ্য এবং আইসিসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান।
ইতিহাসের পাতায় এই যুদ্ধটি কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হিসাবে নয়, বরং আধুনিক ইতিহাসের বৃহত্তম ইন্টেলিজেন্স ফেইলিওর এবং একতরফা আগ্রাসন হিসাবেই নথিভুক্ত হয়ে রইল। 2003 সালের এপ্রিল মাসে বাগদাদের পতনের পর সাদ্দাম হোসেন যেন কর্পূরের মতো হাওয়ায় মিশে গিয়েছিলেন। তাকে ধরার জন্য আমেরিকা $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। দীর্ঘ 9 মাস ধরে গোয়েন্দা সংস্থা CIA এবং স্পেশাল ফোর্সের 1 নম্বর টার্গেট ছিলেন তিনি। অবশেষে 2003 সালের 13 সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দারা সাদ্দামের একজন অতি বিশ্বস্ত দেহরক্ষীকে আটক করে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায়। মার্কিন সেনারা যখন সেই গর্তের ঢাকনা সরায়, ভেতর থেকে উস্কো খুস্কো চুল আর লম্বা দাড়িওয়ালা এক ব্যক্তি 2 হাত তুলে বেরিয়ে আসেন। তার প্রথম কথাটি ছিল, "I'm Saddam Hussein, I'm the president of Iraq and I want to negotiate." অর্থাৎ, আমি সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই। জবাবে তাকে আটক করা মার্কিন সেনা সদস্যরা বললেন, "রিগার্ডস ফ্রম প্রেসিডেন্ট বুশ।" সাদ্দামকে যখন বের করে আনা হয়, তার সাথে ছিল মাত্র 2টি AK-47 রাইফেল এবং একটি পিস্তল এবং $7,50,000 আমেরিকান ডলার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক সময়ের প্রতাপশালী এই শাসক কোনো প্রতিরোধ করার চেষ্টাও করেননি। এই গ্রেফতারের পর প্রেসিডেন্ট বুশ হোয়াইট হাউস থেকে বিশ্বকে জানান, Ladies and gentlemen, we got him. "Ladies and gentlemen, we got him." কিন্তু সাদ্দামের সমর্থকদের দাবি ছিল ভিন্ন। তারা মনে করেন সাদ্দামকে তার নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিয়েছিল। যে মানুষটি বিশাল আকার সব প্রাসাদে বাস করতেন, তাকে একটি নোংরা মাটির গর্ত থেকে বের করার দৃশ্যটি বিশ্ব মিডিয়ায় প্রচার করা হয়েছিল সাদ্দামের ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। 30 ডিসেম্বর 2006 ঈদুল আজহার পবিত্র সকালে যখন পুরো মুসলিম বিশ্ব উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখন বাগদাদের একটি অন্ধকার কক্ষে কার্যকর করা হচ্ছিল একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত মৃত্যুদণ্ড। সাদ্দাম হোসেন হাতে পবিত্র কোরআন আর মুখে সেই রহস্যময় হাসি নিয়ে যখন ফাঁসি কাস্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি পরাজিতর মতো নয়, একজন বিচারকের মতো দাঁড়িয়েছিলেন। আমেরিকা বলেছিল সাদ্দামের মৃত্যু মানেই ইরাকের শান্তির সূর্যোদয়। কিন্তু আজ 2 দশক পর যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা বাগদাদের দিকে বিশ্ব তাকায়, তখন প্রশ্ন ওঠে, শান্তি কি আদৌ এসছে? 5000 বছরের মেসোপটেমীয় সভ্যতাকে ধুলোয় মিশিয়ে 10 লক্ষ প্রাণ আর $3 ট্রিলিয়ন খরচ করে পৃথিবী কি পেল? সাদ্দাম হোসেন ইতিহাসের পাতায় হয়তো একজন একনায়ক হিসেবেই পরিচিত থাকবেন, কিন্তু যে মিথ্যার উপর দাঁড়িয়ে একটি আস্ত দেশ লুণ্ঠিত হলো, সেই জালিয়াতির বিচার ইতিহাস কিভাবে করবে? সাদ্দামের শেষ কথাগুলো আজ ইরাকের বাতাসে প্রতিধ্বনিত হয়, "আমি তো মারা যাচ্ছি, কিন্তু মনে রেখো, আমার পরে এই দেশ হবে এক জ্বলন্ত নরক।" আজকের রক্তাক্ত মধ্যপ্রাচ্য কি সাদ্দামের সেই অমোঘ ভবিষ্যৎবাণীর এক জীবন্ত দলিল? গণতন্ত্রের নামে এক সভ্যতাকে সমাহিত করার এই দায় কি কোনোদিন এড়াতে পারবে আধুনিক বিশ্ব? হয়তো এর উত্তর কোনোদিনই পাওয়া যাবে না। তবে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর বহমান জল আজও সেই রক্তক্ষয়ী মিথ্যার সাক্ষী হয়ে বয়ে চলছে।